আসসালামু আলাইকুম, আশা করি আমরা সবাই ভালো আছি। আমরা আজকে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করব। সেটার নাম হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, যেটা তোমাদের উচ্চতর গণিত বইয়ের অধ্যায় 11। তো স্থানাঙ্ক জ্যামিতি হচ্ছে জ্যামিতি অংশের একটা পার্ট। তো এখানে আমরা নবম দশম শ্রেণীর মধ্যে আমরা গণিত এবং উচ্চতর গণিত মিলে আমরা জ্যামিতির বেশ কয়েকটা অংশ নিয়ে পড়াশোনা করি। তার মধ্যে স্থানাঙ্ক জ্যামিতি হচ্ছে একটা পার্ট। আমরা এই অধ্যায়টা আমরা অধ্যায় 11, এটাতে টোটাল 4টা অধ্যায় আছে: 11.1, 11.2, 11.3, 11.4। এই টোটাল এই 4টা অধ্যায় আমরা বেশ কয়েকটা লেকচারে শেষ করব। তো আজকে হচ্ছে আমরা বেসিক্যালি পড়বো হচ্ছে 11.1। ওকে। তো আমি মেইন বই ফলো করব। আমার এই লেকচারে আমি মেইন বইটা ফলো করব এবং আমি ফোকাস করব যে যখন আমি অধ্যায়গুলো সলভ করব 11.1, 11.2, 11.3, 11.4, অর্থাৎ এই 4টা অধ্যায় যখন আমি পড়াবো তখন আমি বোর্ড বই বোর্ড বইয়ের ম্যাথগুলোই ফলো করব। এরপর যখন চ্যাপ্টার শেষে যখন আমরা সিকিউ এমসিকিউ সলভ করব তখন আমরা বোর্ড কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করব। ঠিক আছে? তো আসো শুরু করি। তো দেখো, আমরা যদি এই নবম দশম শ্রেণীর মধ্যে আমরা গণিত এবং বীজগণিত মিলে টোটাল যে জ্যামিতি অংশটা আছে, এই জ্যামিতি অংশের মধ্যে আমরা গণিত এবং বীজগণিত মিলে হচ্ছে 3টা জ্যামিতি করি আমরা। ঠিক আছে? এই 3টা জ্যামিতির মধ্যে প্রথম যে জ্যামিতিটা, সেটাকে বলা হয় ইউক্লিডের জ্যামিতি। ইউক্লিডের জ্যামিতি, যেটার সাথে আমরা সবাই পরিচিত। ঠিক আছে? ইউক্লিডের জ্যামিতি বলতে কি বোঝায় আসলে? ইউক্লিডের জ্যামিতি বলতে আমরা সম্পাদ্য, উপপাদ্য, সম্পাদ্য, উপপাদ্য, হ্যাঁ, উপপাদ্য, ক্ষেত্রফল, এগুলো হচ্ছে গিয়ে কি ইউক্লিডের জ্যামিতির অংশ। সম্পাদ্য, উপপাদ্য, ক্ষেত্রফল, ঠিক আছে, একটা জ্যামিতিক শেপের ক্ষেত্রফল বের করা, এগুলো হচ্ছে ইউক্লিডের জ্যামিতির অংশ। যদিও এই ক্ষেত্রফলটা আমরা আলাদা আরেকটা চ্যাপ্টারে পড়াশোনা করি, বাট ইউক্লিডের জ্যামিতির একটা অংশ। ঠিক আছে? এটা আমরা গণিতেও পড়ি, আবার উচ্চতর গণিতেও পড়ি। ঠিক আছে? এটা গণিতে হচ্ছে তোমার 6, 7, 8 এই অধ্যায়গুলো হচ্ছে ইউক্লিডের জ্যামিতি, এবং উচ্চতর গণিতে হচ্ছে অধ্যায় 3 এবং 4। ঠিক আছে? এগুলো হচ্ছে ইউক্লিডের জ্যামিতির অংশ। আরেকটা জ্যামিতি হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, যেটাই হচ্ছে গিয়ে কি আমরা আজকে পড়ানো শুরু করব, স্থানাঙ্ক জ্যামিতি। ঠিক আছে? এটা আমি আলোচনা করব কি যখন আমরা চ্যাপ্টারটা শুরু করব তখন আলোচনা করব, বাট এই টোটাল জ্যামিতির যে অংশগুলো আমরা পড়ব সেগুলো আমরা আগে আলোচনা করে নিচ্ছি। 3 নাম্বার পার্ট হচ্ছে ভেক্টর জ্যামিতি। ভেক্টর জ্যামিতি, তাহলে টোটাল জ্যামিতি আমরা কয়টা পার্ট পড়বো? আমরা টোটাল 3টা পার্ট পড়বো নবম দশম শ্রেণীর মধ্যে, গণিত এবং উচ্চতর গণিত মিলে। একটা হচ্ছে ইউক্লিডের জ্যামিতি, যেটা হচ্ছে গণিতেও আছে, উচ্চতর গণিতেও আছে। আবার 2 নাম্বার হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, যেটা শুধুমাত্র উচ্চতর গণিতে আছে, এবং উচ্চতর গণিতে এই একটাই চ্যাপ্টার আছে, অধ্যায় 11। ঠিক আছে? অধ্যায় 11 হচ্ছে গিয়ে কি স্থানাঙ্ক জ্যামিতি, শুধু একটা চ্যাপ্টারই আছে স্থানাঙ্ক জ্যামিতি। এবং ভেক্টর জ্যামিতি, ভেক্টর জ্যামিতি হচ্ছে এই উচ্চতর গণিতের অধ্যায় 12। ঠিক আছে? তাহলে আমরা ইউক্লিডের জ্যামিতির সাথে পরিচিত। ইউক্লিডের জ্যামিতি বলতে ইউক্লিড সাহেব যে জ্যামিতিগুলো আবিষ্কার করেছে আজ থেকে অনেক বছর আগে, একদম যখন গণিতের প্রচলন শুরু হয়েছে, জমি মাপা শুরু হয়েছে, তোমরা হয়তো এই ইতিহাসগুলো অনেকটাই জানো, যে জ্যামিতির আবিষ্কার কিভাবে আসছে, গণিতের আবিষ্কার কিভাবে হয়েছে। ঠিক আছে? একদম একদম গণিতের আবিষ্কারের শুরুতে যে জ্যামিতিটার কথা আমরা বলি সেটাই হচ্ছে ইউক্লিডের জ্যামিতি। এখন আধুনিক যে জ্যামিতি, এটা অনেকটা স্থানাঙ্ক জ্যামিতি এবং ভেক্টর জ্যামিতি নির্ভর। ঠিক আছে? তাহলে এই টোটাল 3টা জ্যামিতি হচ্ছে আমরা 9-10-এ পড়বো। এরপর আমরা যখন অনার্স এইচএসসি তে যাব এবং অনার্সে যাব তখন আমরা বিস্তারিত পড়াশোনা করব। ঠিক আছে? অনেক ধরনের জ্যামিতি নিয়ে আমরা পড়াশোনা করব। তাহলে আমরা আজকে হচ্ছে শুরু করব হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায় 11 এর 11.1। ঠিক আছে? আমরা শুরু করব হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি 11.1। ওকে। এখন স্থানাঙ্ক জ্যামিতির আবিষ্কারটা আসলে কিভাবে হয়েছে এটার ছোট্ট একটা হিস্ট্রি আছে। সেই হিস্ট্রি তোমরা চাইলে ইউটিউবে সার্চ করে জানতে পারবা, অথবা গুগলে সার্চ করলে হয়তো জানতে পারবা। এখন তো এই যুগ, ঠিক আছে, তুমি যে কোনো
চ্যাট জিপিটিতে গিয়ে যদি বলো আমাকে স্থানাঙ্কের জ্যামিতির ইতিহাসটা একটু বলো, দেখবে যে একদম লম্বা একটা ইতিহাস আসবে। আমি শর্টকাটে বলি। একজন বিজ্ঞানী ছিল, তার নাম ছিল রেনে দেকার্তে। তো তিনি একদিন দুপুরে খাওয়া দাওয়া করে যখন বিছানায় শুইছে, যখন তিনি একটু ছাদের দিকে তাকালো, ঠিক আছে, এই যে ছাদ, আমরা যে বাসায় থাকি বাসার উপরে ছাদ, ছাদের দিকে যখন তাকালো, ধরো এটা হচ্ছে একটা ছাদ, হ্যাঁ, এটা হচ্ছে একটা ছাদ। যখন তিনি ছাদের দিকে তাকালো, তখন একটা মাছি এসে ওই ছাদে বসলো। ঠিক আছে, ধরো একটা মাছি এসে এখানে বসলো। ঠিক আছে, ধরো আমি একটা পয়েন্ট দিয়ে বুঝাই এই জিনিসটা, মাছি না কি, জাস্ট একটা পয়েন্ট দিয়ে বুঝাই। ধরো এখানে বসলো, ঠিক আছে। তো একটা মাছি, বাইরে থেকে যখন একটা মাছি এসে এই জায়গায় বসলো, তখন তিনি চিন্তা করলো যে এই জিনিসটা কোথায় বসছে সেটা একজন মানুষকে আমি কিভাবে বোঝাতে পারি। দেখো, বিজ্ঞানীদের চিন্তা ভাবনা কিন্তু একটু অদ্ভুত হয়। ঠিক আছে, ধরো আমরা যে কোনো কিছু দেখলে হয়তো সেটা আমরা খুব ডিপলি চিন্তা করতে পারি না, কিন্তু বিজ্ঞানীদের আসলে জীবন যাপনই হচ্ছে এরকম। তারা খুব বেশি মানে তাদের মানে তাদের ধ্যানে জ্ঞানে সবসময় ফিলোসফি ফিলোসফি একটা ভাব আসে। তারা যে কোনো কিছু দেখলেই চিন্তা ভাবনা করা শুরু করে, ঠিক আছে, ডিপ চিন্তা ভাবনা করা শুরু করে। তো এরকমই রেনে দেকার্তে সাহেব, ঠিক আছে, তিনি চিন্তা ভাবনা করা শুরু করলেন যে এই এই একটা ছাদে যে একটা মাছি বসছে, সেই মাছিটার অবস্থান আমি কেউ একজন মানুষকে বুঝাইতে পারি। ঠিক আছে, এখন তুমি যদি আমাকে বলো কেন মাছি ছাদে বসছে, এই জায়গায় বসলে আমি মাঝখানে বলবো, এই জায়গায় বসলে বলবো একটু ডানে বসছে, এই জায়গায় বসলে একটু বামে বসছে, কিন্তু গাণিতিকভাবে আসলে এই জিনিসটা স্পেসিফিক না। ঠিক আছে, ধরো এরকম অনেক কিছু আমাদের স্পেসিফিক না। ধরো একজন মানুষের ধরো খারাপ লাগতেছে, ঠিক আছে, তুমি যদি মানুষটাকে জিজ্ঞেস করো যে আপনার কেমন খারাপ লাগতেছে, ঠিক আছে, হ্যাঁ, মানুষটা বলবো আমার খুব বেশি খারাপ লাগতেছে। এখন ধরো আবার ধরো একজন মানুষের জ্বর উঠছে, তুমি যদি তার জ্বরটা মাপো, ধরো 101 ডিগ্রি, 102 ডিগ্রি, তাহলে 101 102 দেখে তুমি খুব ইজিলি বুঝতে পারবা তার খারাপ লাগার সিচুয়েশনটা কতটুকু, কিংবা তার যে জ্বর, এই জ্বর কতটুকু, মানে তার কেমন খারাপ লাগতেছে। তো এরকম গাণিতিক ভাবে যখন কোনো একটা কিছু বলি, আমরা কোনো একটা মানুষকে যখন কোনো একটা কিছু বুঝাই, তখন জিনিসটা বেশি স্পেসিফিক হয়। ঠিক আছে, তো এই রেনে দেকার্তে সাহেব চিন্তা করলো যে এই মাছিটার অবস্থান আমি কিভাবে বোঝাতে পারি। তখন তিনি একটা কাজ করলো, বলতেছে ঠিক আছে, আহ আমি এই ছাদটাকে একটা গ্রাফ পেপার বানাই ফেলি, এরকম এরকম অনেকগুলো দাগ দিয়ে, এরকম অনেকগুলো দাগ দিয়ে তিনি পুরো ছাদটাকে একটা গ্রাফ পেপার বানাই ফেলছে। দেখো কি কি পাগলাটে কর্মকাণ্ড। অনেকগুলো দাগ দিয়ে এরকম পুরো ছাদটাকে তিনি একটা গ্রাফ পেপার বানাই ফেলছে। ঠিক আছে, এখন এখন তিনি একটা উপায় বের করছে। বলতেছে এবার মাছিটা যদি কোনো একটা পয়েন্টে আসে, এবার মাছিটা এসে যদি বসে, তাইলে আমি একজন মানুষকে বুঝাইতে পারবো আসলে মাছিটা কোথায় বসছে। কিভাবে? আমি যদি এখান থেকে যাওয়া শুরু করি, আমি যদি এখান থেকে গণনা শুরু করি, ধরো 1 2 3 4 5, 1 2 3 4 5, এই পয়েন্ট থেকে 5 ঘর টানে যেতে হবে, 1 2 3 4 5, 5 ঘর উপরে যেতে হবে। তাহলে যেই জায়গায় যাবে সেটাই হচ্ছে ওই মাছিটার অবস্থান। অর্থাৎ এই পয়েন্টের একটা আমরা নতুন নাম পাইছি, সেটা হচ্ছে 5 এবং 5। সামনের 5 দ্বারা বোঝাচ্ছে ওই পয়েন্টে যাওয়ার জন্য তোমাকে কতটুকু টানে যেতে হবে, পরের 5 দ্বারা বোঝাচ্ছে ওই পয়েন্টে যাওয়ার জন্য তোমাকে কতটুকু উপরে যেতে হবে, কিংবা কতটুকু তোমাকে সামনে যেতে হবে, পিছনে যেতে হবে। তাহলে এইভাবে এবার মাছিটা যদি এখানে বসে, হ্যাঁ, যেখানেই বসুক না কেন, তাকে কিন্তু আমি স্পেসিফিক করতে পারবো। কি দিয়ে? সংখ্যা দিয়ে, এক জোড়া সংখ্যা দিয়ে। কিভাবে? ধরো এখানে বসছে, এখন আমি বলতে পারবো একজন মানুষকে যে মাছিটা 1 2 3 ঘর সামনে আছে, 1 2 3 4 5, 5 ঘর উপরে আছে। ঠিক আছে, অথবা ডানে আছে, উপরে আছে। এবার তুমি বুঝাইতে পারবে না যে এইদিকে বড়, এইদিকে আপনি 3 ঘর যান, ওইদিকে আপনি 5 ঘর যান, তাহলে যে জায়গায় যাবেন সেটাই হচ্ছে তার মাছিটার অবস্থান। তার মানে এই পয়েন্টকে আমরা একটা নতুন নাম দিতে পারি, সেটা হচ্ছে 3 5। অর্থাৎ এই পয়েন্টে যাওয়ার জন্য ডান দিকে 3 যেতে হবে, উপর দিকে কত যেতে হবে? 5 যেতে হবে।
তো রেনে দেকার্তে সাহেব ঠিক এক্স্যাক্টলি এই জিনিসটাই হচ্ছে গিয়ে তিনি আবিষ্কার করছে যে কোন একটা বিন্দুকে স্পেসিফিক যে করতেছি আমরা একজোড়া অঙ্কের মাধ্যমে স্পেসিফিক করতেছি। এরকম এখানে প্রত্যেকটা বিন্দুকে তুমি এরকম একজোড়া একটা মানে একজোড়া তুমি অঙ্কের মাধ্যমে কি করতে পারবা, স্পেসিফিক করতে পারবা। অর্থাৎ প্রত্যেকটা বিন্দু বা প্রত্যেকটা স্থানের সাথে প্রত্যেকটা বিন্দু বা প্রত্যেকটা স্থানের সাথে এক জোড়া অঙ্ক রিলেটেড। এই স্থান যুগ অঙ্ক এখান থেকেই হচ্ছে গিয়ে কি স্থানাঙ্ক, এবং যে জ্যামিতিতে প্রত্যেকটা অঙ্কের সাথে প্রত্যেকটা স্থানের সাথে এক একটা অঙ্ক বিবেচনা করা হয় সেই জ্যামিতিটাকে কি বলা হয়, স্থানাঙ্ক জ্যামিতি বলা হয়। ঠিক আছে। তো রেনে দেকার্তে সাহেবের এই এই যে বুদ্ধিটা, এটা খুব দারুণ একটা বুদ্ধি ছিল। কারণ এই যে আমরা স্থানাঙ্ক জ্যামিতিটা পড়া শুরু করছি, দেখবা যে আমরা ইউক্লিডের জ্যামিতিতে যে অনেক কষ্ট করে যেগুলো বের করতাম সেগুলো স্থানাঙ্ক জ্যামিতিতে একদম মিনিটে সলভ করে ফেলবো। তো তুমি ইউক্লিডের জ্যামিতিতে সম্পাদ্য, উপপাদ্য, ক্ষেত্রফল এগুলো বের করে ধরো এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে, সেটুসে এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে। এখন ত্রিভুজ বের করার জন্য কতগুলো সূত্র তুমি বলছো, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, আবার কোনোটাই না হলে সবার একটা সূত্র আছে √s × s - s - b s - c। অনেক কেস না, এখানে ত্রিভুজ বলো, চতুর্ভুজ বলো, পঞ্চভুজ বলো, ষষ্ঠভুজ বলো, সবগুলো বের করার সূত্র একটাই, দেখাবো আসবে। এই জন্য স্থানাঙ্ক জ্যামিতিটা ইউক্লিডের জ্যামিতি থেকেও কি করে দিছে, আমাদের এই ক্ষেত্রফল টেত্রফল এগুলো বের করা কি করে দিছে, সহজ করে দিছে। ঠিক আছে। তাহলে ইউক্লিড সাহেব ঠিক এই বুদ্ধিটাই তিনি খাটাইছে, বলতেছে যে এরকম আমরা যে তল, আমাদের কাছে যদি একটা তল থাকে, আমাদের কাছে যদি ধরো একটা তল থাকে, ঠিক আছে, এটা হচ্ছে ধরো এক্স, এটা হচ্ছে ওয়াই, আমাদের কাছে যদি এরকম পরস্পর লম্বভাবে ছেদ করে দুটো রেখা এরকম একটা যদি তল থাকে, সেই তলের প্রত্যেকটা বিন্দুর সাথে আমরা একটা অঙ্ক চিন্তা করতে পারি। ঠিক আছে। এবং এই অঙ্কগুলো দিয়ে আমরা জ্যামিতির বিভিন্ন সমস্যা আমরা সমাধান করতে পারি। ঠিক আছে। তাইলে রেনে দেকার্তে যে বুদ্ধিটা ছিল সেটা হচ্ছে গিয়ে কি একটা বিন্দুকে এক জোড়া অঙ্কের মাধ্যমে প্রকাশ করা। ধরো আমরা প্রথম অঙ্কটা এক্স, দ্বিতীয় অঙ্কটা ওয়াই ধরলাম। ঠিক আছে। তো এক্স মানে কি বোঝায়, এক্স মানে বোঝায় যে হচ্ছে গিয়ে কি এই বিন্দুতে যাওয়ার জন্য তোমার এক্স অক্ষের দিকে কতটুকু সত্য হবে। ঠিক আছে, এক্স অক্ষের দিকে কতটুকু সত্য হবে। আর ওয়াই মানে কি বোঝায় এই বিন্দুতে যাওয়ার জন্য ওয়াই অক্ষের দিকে কতটুকু সত্য হবে। এখন এক্স এর মান যদি পজিটিভ, ওয়াই এর মান যদি পজিটিভ হয়, তার মানে এক্স অক্ষের এদিকে তুমি সত্যছ, মানে ডানে সত্যছ, ওয়াই অক্ষের উপরে সত্যছ। ধরো এক্স এর মান পজিটিভ, ওয়াই এর মান যদি নেগেটিভ হয়, তাইলে এক্স এর মান পজিটিভ মানে এদিকে, আর ওয়াই এর মান নেগেটিভ মানে নিচে। দেখো এক্স এর মান নেগেটিভ মানে হচ্ছে পিছনে, এক্স এর মান পজিটিভ মানে হচ্ছে সামনে, ওয়াই এর মান পজিটিভ মানে হচ্ছে উপরে, ওয়াই এর মান নেগেটিভ মানে হচ্ছে নিচে। তাহলে এটাকে আমরা এক্স প্লাস বলতে পারি, এটাকে আমরা এক্স মাইনাস বলতে পারি, এটাকে আমরা ওয়াই প্লাস বলতে পারি, এটাকে ওয়াই মাইনাস বলতে পারি। ঠিক আছে। তাহলে এখন এই চতুর্ভাগে যদি যেতে হয়, দেখো যখন দুটা রেখা পরস্পর লম্বভাবে ছেদ করবে তখন ওই তলটা সমান 4 ভাগে বিভক্ত হয়ে যাবে। এখন এটা ধরো এক ভাগ, এটা এক ভাগ, এটা এক ভাগ, এটা এক ভাগ, ধরো এটা প্রথম ভাগ, হ্যাঁ, এটা হচ্ছে দ্বিতীয় ভাগ, এটা হচ্ছে তৃতীয় ভাগ, আর এটা হচ্ছে কি চতুর্থ ভাগ। তাহলে কয়টা ভাগ, 4টা ভাগ। এই ভাগে যাওয়ার জন্য এক্স প্লাসের দিকে যেতে হবে, ওয়াই প্লাসের দিকে যেতে হবে। এই জন্য যে প্রথম ভাগ সেটা হচ্ছে প্লাস প্লাস। এই ভাগে যাওয়ার জন্য এক্স এর পেছন দিকে যেতে হবে, ওয়াই এর পজিটিভ দিকে যেতে হবে। এই জন্য এটা হচ্ছে মাইনাস প্লাস। এই ভাগটা হচ্ছে মাইনাস মাইনাস, তার মানে বামে আসতে হবে, নিচে নামতে হবে। এই ভাগটা হচ্ছে প্লাস মাইনাস, তার মানে ডানে যেতে হবে এবং নিচের দিকে নামতে হবে। ঠিক আছে। তাইলে প্রত্যেকটা স্থানের সাথে যে অঙ্ক এক জোড়া আছে, এই অঙ্ক এক জোড়ার চিহ্ন দেখে কিন্তু আমি কোন চতুর্ভাগে আছে, 4 ভাগের মধ্যে কোন ভাগে আছে সেটা আমি কিন্তু বলতে পারবো। ধরো তোমাকে বললো একটা বিন্দু হচ্ছে, ধরো একটা বিন্দু হচ্ছে 2 - 3, এটা হচ্ছে একটা বিন্দু।
তাহলে 2 - 3 মানে হচ্ছে 2 পরিমাণ পজিটিভ এক্সের দিকে, 3 পরিমাণ নেগেটিভ ওয়াইয়ের দিকে, অর্থাৎ 2 একক ডানে 3 একক নিচে, 2 একক ডানে ধরো এখানে 2 একক 3 একক নিচে, তাহলে এই পয়েন্টটা কোথায় হবে? এইখানে হবে। ঠিক আছে, এভাবে প্রত্যেকটা বিন্দুকে তুমি এখানে কোথাও না কোথাও তুমি বসাইতে পারবা। ঠিক আছে, তাহলে আশা করি এই বেসিক জিনিসটুকু বুঝছি আমরা। এই বেসিক জিনিসটুকু বুঝলে এবার আমরা আরেকটু ব্যাপার স্যাপার বুঝি। সেটা হচ্ছে ধরো আবার আমি আঁকলাম, এইটা হচ্ছে এক্স অক্ষ, এইটা হচ্ছে ওয়াই অক্ষ। কোন একটা বিন্দুর স্থানাঙ্ক ধরো আমি এক্স ওয়াই বললাম, এক্স মানে হচ্ছে এক্স অক্ষের দিকে কতটুকু, ওয়াই মানে হচ্ছে ওয়াই অক্ষের দিকে কতটুকু। ধরো এটা পি বললাম, ঠিক আছে, পি অফ এক্স ওয়াই। তো পি একটা বিন্দু, দেখো পি অফ এক্স ওয়াই হতে যদি বলে এক্স অক্ষের দূরত্ব কত, এক্স অক্ষের দূরত্ব এগুলো লিখে নিতে হবে। পি অফ এক্স ওয়াই হতে এক্স অক্ষের দূরত্ব কত, দেখো এই পয়েন্ট থেকে এই অক্ষের দূরত্বটা কত, এটা না, এই পয়েন্ট থেকে এই অক্ষের দূরত্ব, এই পয়েন্ট থেকে এই অক্ষের দূরত্ব, তাহলে এটা না, এটা মানে কত, ওয়াই। এবং যেহেতু দূরত্ব, দেখো একটু আগে বলছি তোমাকে এই এক্স এবং ওয়াই বিন্দুগুলো প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে, কিন্তু যেহেতু আমরা দূরত্বের কথা বলতেছি, দূরত্ব কখনোই নেগেটিভ হয় না, দূরত্ব সবসময় কি হয়, পজিটিভ হয়। তোমরা ফিজিক্সে পড়ছো, ঠিক আছে, যখন ভেক্টর ও স্কলারশি পড়া শুরু করছো গতি দ্বিতীয় অধ্যায়, তখন তোমরা হয়তো পড়ছো এটা যে দূরত্ব স্কেলার রাশি, এটা শুধুমাত্র মানের দরকার হয়, দিকের দরকার হয় না। তাহলে যেহেতু দিকের দরকার হয় না, তাহলে প্লাস মাইনাস থাকলে আমরা সবগুলোকেই প্লাস বানাবো। এই জন্য আমরা একটা ফাংশন ব্যবহার করি যেটাকে মডুলাস বলা হয়। এই মডুলাসের কাজ হচ্ছে যে আসবে তাকে চিপাই ফেলে কি বানাই দিবে, সে প্লাস বানাই দিবে। ঠিক আছে, মাইনাস আসুক প্লাস আসুক, ঠিক আছে, এটার ভেতরে পড়লে সবসময় সে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো পি অফ এক্স ওয়াই হতে যদি বলে এক্স অক্ষের দূরত্ব, তাহলে কি হবে, ওয়াই এর মডুলাস হবে, ওয়াই এর মডুলাস। এক্স অক্ষের বললে ওয়াই এর মডুলাস। আবার যদি বলে পি অফ এক্স ওয়াই হতে ওয়াই অক্ষের দূরত্ব, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই ওয়াই অক্ষের দূরত্ব, তাহলে এটা না, এটা না ওয়াই অক্ষের দূরত্ব, তাহলে এটা কত, এটা যদি এক্স হয় তাহলে এটাও কত হবে, এক্স। তাহলে কি হবে, এক্স মডুলাস দিব, যেহেতু কি বোঝাচ্ছে, দূরত্ব বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা আশা করি এই ব্যাপারটুকু বুঝছি, দূরত্বের ব্যাপার স্যাপার আমরা বুঝছি। ঠিক আছে, তো এখন এই যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারে একটা অনেক গুরুত্বপূর্ণ সূত্র আছে। ঠিক আছে, এই সূত্র সোজা, এই সূত্র দিয়ে হচ্ছে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দিতে পারবো। এখন আমরা সেই সূত্রটাই পড়বো, আমরা সেই সূত্রটাই পড়বো এখন। আচ্ছা, এই সূত্রে যাওয়ার আগে আমরা আরেকটা বিষয় বুঝি, সেটা হচ্ছে ধরো এই যে স্থানাঙ্ক, এই যে স্থানাঙ্ক, এই স্থানাঙ্ক কিন্তু আবার দুই ধরনের আছে। একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, আরেকটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। ঠিক আছে, আমরা যে স্থানাঙ্ক যে ব্যবহার করতেছি, ঠিক আছে, তো এই যে স্থানাঙ্কের যে ব্যবস্থা, স্থানাঙ্ক ব্যবস্থা, এটা কিন্তু দুটা সিস্টেম আছে। ঠিক আছে, একটা হচ্ছে কার্তেশীয় আর একটা হচ্ছে পোলার। তো কার্তেশীয় অলরেডি আমরা যেটা আলোচনা করতেছি, এই যে রেনে দেকার্তে সাহেব যে জিনিসটা চিন্তা করছে বিন্দুকে স্পেসিফিক করার জন্য, কোন একটা বিন্দুকে স্পেসিফিক করার জন্য তিনি ঠিক কি চিন্তা করছে, যে প্রথমে এক্স এর দিকে এক্স পরিমাণ যাবে, ওয়াই এর দিকে ওয়াই পরিমাণ যাবে। ঠিক আছে, ওয়াই এর দিকে কি পরিমাণ যাবে, ওয়াই পরিমাণ যাবে। তখন বিন্দুটাকে আমরা বলি পি অফ এক্স ওয়াই, অর্থাৎ আমরা এক্স এর দিকে এক্স পরিমাণ গিয়ে এবং ওয়াই এর দিকে ওয়াই পরিমাণ গিয়ে আমরা ওই বিন্দুটাকে স্পেসিফিক করব। আবার এই যে নিউটন সাহেব ধরো যে কোনো কাজে সে একটু নাক গলায়, এর আছে কেউ কোনো কিছু আবিষ্কার করলে তার হিংসে হয়, সে ওখানে গিয়ে
বলবে যে না এটা এভাবে হয় না, এটা এভাবে হলে আর একটু ভালো হয়। তো এরকম নিউটন সাহেব কি করছে, নিউটন সাহেব শুধু একলা না, তার কিছু সাঙ্গপাঙ্গ ছিল, ঠিক আছে। তারা কি করছে, তারা বলতেছে যে এই বিন্দুটাকে তো আরেকভাবেই পরিচয় করিয়ে দেওয়া যায়। অর্থাৎ কোন একটা মানুষ যদি ওই বিন্দুতে যেতে চায়, তাহলে সে কিন্তু আরো একভাবে যাইতে পারে। সেটা হচ্ছে, বলছে এদিকে আর এদিকে কেন যাব আমি, এদিকে আর এদিকে কষ্ট করে কেন যাব, আমি সরাসরি টেটা ডিগ্রি কোণ করে আর পরিমাণ হাঁটবো। বলছে টেটা ডিগ্রি কোণ করে এক্স অক্ষের সাথে টেটা ডিগ্রি কোণ করে আর পরিমাণ হাঁটবো। তাহলে এরকম দেখো প্রত্যেকটা পয়েন্টের সাথে একটা অ্যাঙ্গেল থাকে, একটা কি থাকে, আর থাকে। প্রত্যেকটা পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট ধরো এই একটা পয়েন্ট, এই পয়েন্ট তুমি যদি এখান থেকে যাওয়া শুরু করো, তাহলে তোমাকে হয়তো আর পরিমাণ যেতে হবে কোন একটা কোণ করে, ঠিক আছে। তো এই ব্যবস্থাও একটা দারুণ সিস্টেম, যে আগে তোমার পয়েন্টে যেতে হতো কিভাবে, এক্স এর দিকে এক্স পরিমাণ, ওয়াই এর দিকে ওয়াই পরিমাণ গিয়ে। এখন তোমার টেটা ডিগ্রি কোণ করে আর পরিমাণ হাঁটলে তুমি কিন্তু ওই জায়গায় যেতে পারতেছো, ঠিক আছে। তো এই যে সিস্টেম, অর্থাৎ কোন একটা বিন্দুকে, দেখো কোন একটা বিন্দুকে এইভাবে যে আর এবং তেটার মাধ্যমে যে পরিচয় করিয়ে দেওয়ার সিস্টেম, এই সিস্টেমকে বলা হয় পোলার স্থানাঙ্ক ব্যবস্থা বা পোলার কোঅর্ডিনেট সিস্টেম। এবং এটার আবিষ্কার হচ্ছে নিউটন এবং তার সাঙ্গপাঙ্গরাই হচ্ছে এই জিনিসটা আবিষ্কার করছে, ঠিক আছে। এখন পোলার স্থানাঙ্ক ব্যবস্থা কেন হয়েছে এগুলো পরবর্তীতে তোমরা জানবা। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা দেখলেই বোঝা যাচ্ছে কার্তেশীয়, অর্থাৎ রেনে দে কার্তে, রেনে দে কার্তে, এই কার্তে নাম থেকেই হচ্ছে কার্তেশিয়ান বা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, ঠিক আছে। তো পোলার স্থানাঙ্ক ব্যবস্থা আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করি। ধরো আমরা যারা গ্রামে গঞ্জে বসবাস করি, ঠিক আছে, ধরো এটা একটা রাস্তা, ঠিক আছে, এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, ঠিক আছে। তো এখন ধরো এই মাঝখানে ধরো ফসলের জমি আছে, যখন ফসল কাটে তখন বলে যে এদিকে আর এদিকে কেন যাব, আমি যদি এখানে যেতে সোজাসুজি হাঁটা শুরু করব, ঠিক আছে। তো এটা অনেকটাই কিসের মতো, এটা অনেকটাই এই যে এক্স আর ওয়াই দেওয়া আছে, এক্স আর ওয়াই, ঠিক আছে, দুটা অক্ষ দেওয়া আছে। এই তুমি প্রথমে এদিকে এক্স পরিমাণ এদিকে ওয়াই পরিমাণ না গিয়ে তুমি এক্স্যাক্টলি কি করা শুরু করছো, কোন একটা ডিগ্রি কোণ করে আর পরিমাণ হাঁটা শুরু করছো ওই জায়গায় যাওয়ার জন্য, ঠিক আছে। তো এটাইও কিন্তু গ্রামের একটা কমন সিনারিও, যখন ফসলি জমি যখন ধান টান কেটে ফেলে তখন মানুষ কি করে, একদম বিলের মাঝখান দিয়ে হাঁটা শুরু করে, ঠিক আছে। তাহলে আমরা এই স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে আমরা পড়াশোনা করব না আপাতত, এটা আমরা এইচএসসি তে পড়বো, ঠিক আছে। বাট আমাদের এসএসসি তে আছে হচ্ছে কি এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এটা নিয়ে হচ্ছে আমরা পড়াশোনা করব। তো এরকম দেখো, এরকম কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এরকম কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দুটো যদি বিন্দু থাকে, ওই দুটো বিন্দু মধ্যবর্তী দূরত্বের সূত্র বের করবো আমরা। দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, দুটি বিন্দু মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। আমি একটু দেখি দেখা যাচ্ছে কিনা। দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, দেখো ধরো আমাদের কাছে দুটো পয়েন্ট আছে, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে কি ওয়াই। ধরো আমাদের কাছে একটা পয়েন্ট আছে যেটার নাম হচ্ছে পি অফ x1 y1, আরেকটা ধরো পয়েন্ট আছে যেটার নাম হচ্ছে কিউ অফ x2 y2। পি অফ x1 y1 মানে হচ্ছে এই বিন্দুতে যাওয়ার জন্য তোমাকে x অক্ষের দিকে x1 পরিমাণ যেতে হবে, y অক্ষের দিকে y1 পরিমাণ যেতে হবে। আর কিউ অফ x2 y2, x2 y2 মানে হচ্ছে x অক্ষের দিকে x2 পরিমাণ যেতে হবে তোমাকে,
তার মানে এদিকে x2 পরিমাণ যেতে হবে, আর y অক্ষের দিকে কি পরিমাণ যেতে হবে, y2 পরিমাণ যেতে হবে। এখন তোমাকে যদি বলে যে p থেকে q পর্যন্ত সরাসরি দূরত্ব বের করো, দেখো p থেকে q পর্যন্ত সরাসরি দূরত্ব বের করো, ওকে? তাহলে এই সরাসরি দূরত্ব কিন্তু এখান থেকে বের করা যায়। এটার একটা প্রথম আমরা সূত্র বানাবো, এই সূত্র ব্যবহার করে আমরা পরবর্তীতে যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবো। তো সূত্র বানানোর জন্য কি করতে হবে, আবারও একজন মহান বিজ্ঞানী মহান গণিতবিদের কথা স্মরণ করতে হবে, সেটা হচ্ছে পিথাগোরাস। ঠিক আছে, পিথাগোরাসের যে একটা উপপাদ্য আছে, এই উপপাদ্যের সাহায্যে সমকোণী ত্রিভুজের ভূমি আর লম্ব দেওয়া থাকলে অতিভুজ বের করা যায়। ঠিক আছে, যে একটা সূত্র আছে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তো আমরা চেষ্টা করব এই জিনিসটাকে একটা অতিভুজ বানানো, একটা সমকোণী ত্রিভুজের। এই জন্য আমরা এক্সট্রা কিন্তু একটা ত্রিভুজ বানাই নিব, নিচ থেকে ধরো একটা ত্রিভুজ বানাই নিলাম। ঠিক আছে, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এখান থেকে একটুকু, এই যে এখান থেকে একটুকু দেখো তো, এটা আর এটা সমান। এখন এই পুরোটাই হচ্ছে x2, পুরোটাই x2, আর এটা হচ্ছে x1। তাহলে এখান থেকে এতটুকু কত হবে, x2 মাইনাস x1, x2 মাইনাস x1। তো এটা যদি x2 মাইনাস x1 হয়, এখান থেকে এতটুকু, তাহলে এটাও কত হবে, x2 মাইনাস x1। ঠিক আছে, আবার এখান থেকে এতটুকু, এটা হচ্ছে y2, এই পয়েন্ট থেকে একটু পর্যন্ত। আবার এখান থেকে এতটুকু দেখো তো, এটা আর এটা সমান না, এটাও y1 না, এটাও y1, তাহলে এখান থেকে একটুকু এটা হচ্ছে y1। তাহলে এখান থেকে একটু পর্যন্ত যে দূরত্ব, সেটা কত হবে, y2 মাইনাস, পুরোটা যেহেতু y2, এটা যেহেতু y1, তাহলে y2 মাইনাস y1। তাহলে এই একটা যদি ত্রিভুজ হয়, এটা আমরা কি কি লিখলাম, ভূমি লিখলাম x2 মাইনাস x1, লম্ব লিখলাম y2 মাইনাস y1। এখন পিথাগোরাসের উপপাদ্য কি বলে, ধরো এটা যদি আর হয়, পিথাগোরাস বলে যে অতিভুজের বর্গ লম্বের বর্গ আর ভূমির বর্গের সমান। তাহলে ভূমির বর্গের সমান লম্বের বর্গ ভূমির বর্গ। ঠিক আছে, অতিভুজের বর্গ লম্বের বর্গ আর ভূমির বর্গের যোগফলের সমান। তাহলে দেখো আমাদের টার্গেট কিন্তু পিকিউ বের করা, পিকিউ স্কয়ার বের করা না, পিকিউ বের করা, পিকিউ। তাহলে একটু খেয়াল করি যে পি আর, এই যে পি আর সমান হচ্ছে x2 মাইনাস x1, x2 মাইনাস x1 তার উপরে স্কয়ার প্লাস আর কিউ, আর কিউ মানে এই জায়গা থেকে এটুকু y2 মাইনাস y1 স্কয়ার। দেখো আমাদের টার্গেট কিন্তু কি বের করা, পিকিউ বের করা, পিকিউ স্কয়ার বের করা না। তাহলে এই স্কয়ার ওদিকে নিয়ে গেলে উভয় পাশে কি করতে হবে, রুট করতে হবে। এদিকে রুট করলে কি থাকবে, শুধু পিকিউ থাকবে, আর এদিকে রুট করলে একটা রুট থাকবে, x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। এটাই হচ্ছে গিয়ে কি দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র। এই যে এটাই হচ্ছে আমাদের কাজে লাগবে। অর্থাৎ এই যে x2 মাইনাস x1 তার উপর বর্গ, y2 মাইনাস y1 তার উপর বর্গ। এখন যে কোনো একটা বিন্দুর x এর যে মান, এটাকে ভুজ বলা হয়, কি বলা হয়, ভুজ। আর y এর যে মান, এটাকে কোটি বলা হয়। ঠিক আছে, তাইলে এটা হচ্ছে ওই দুই বিন্দুর ভুজের পার্থক্যের স্কয়ার বা ভুজের অন্তরের স্কয়ার। ঠিক আছে, তাহলে ভুজের পার্থক্য এটার উপর হোল স্কয়ার প্লাস কোটির পার্থক্য এটার উপরে স্কয়ার, তার উপর একটা কি হবে, তার উপর একটা রুট হবে, শেষ। তুমি ওই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব পেয়ে যাবা। ঠিক আছে, তাই এরকম কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, অর্থাৎ যে কোনো একটা পয়েন্টকে যদি এক্স ওয়াই দিয়ে পরিচয় করিয়ে দেওয়া হয়, তাইলে ওই পয়েন্ট দুটার মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করব। ঠিক আছে, তাহলে আমরা চলো বইয়ের কিছু ম্যাথ করি। আমরা আমরা সবসময় মেইন বই ফলো করব এই লেকচারগুলোতে। আমরা যখন সিকিউ আর এমসিকিউ সলভ করব, তখন আমরা বোর্ড কোয়েশ্চনগুলোর উদাহরণ দিব। ঠিক আছে,
ধরো আমরা বইয়ের একদম একের ক, অনুশীলনীর একের ক, ঠিক আছে? তাহলে আমরা সূত্র ব্যবহার করব হচ্ছে এটা, এই সূত্র ব্যবহার করে হচ্ছে আমরা ম্যাথগুলো করব। 11.1 অনুশীলনী 11.1 একদম একের ক বলছে যে প্রতি ক্ষেত্রে প্রদত্ত বিন্দু সমূহের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। একটা বিন্দু বলছে 2 3, আর একটা বিন্দু বলছে 4 6। তাহলে খেয়াল করি, এই বিন্দুটাকে ধরো পি ধরলাম, এই বিন্দুটাকে কিউ ধরলাম, সুতরাং পি কিউ সমান রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এটা যে সবসময় x2 মাইনাস x1 লিখতে হবে তা কিন্তু না, কারণ দেখে স্কোয়ার স্কোয়ার যদি থাকে তাহলে 2 মাইনাস 3 স্কোয়ার করা যে কথা, 3 মাইনাস 2 স্কোয়ার করা কিন্তু একই কথা, কারণ উপরে স্কোয়ার আছে, প্লাস মাইনাসের কোনো ঝামেলা নাই, সবগুলো কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এই জন্য x1 থেকে x2 বিয়োগ করা যে কথা, x2 থেকে x1 বিয়োগ করা একই কথা। জাস্ট তোমার মনে রাখতে হবে x এর ডিফারেন্স হোল স্কোয়ার, আর এটা কি, এটা হচ্ছে y এর ডিফারেন্স হোল স্কোয়ার, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। তাহলে দেখো, এটা যদি 1 ধরো, এটা যদি 2 ধরো, তাহলে এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, তাহলে 4 মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস এটা কত হবে y1, এটা কত y2, তাহলে 6 মাইনাস 3 হোল স্কোয়ার, তাহলে রুট দাও, 4 মাইনাস 2 মানে হচ্ছে 2 স্কোয়ার প্লাস 6 মাইনাস 3 মানে হচ্ছে 3 স্কোয়ার, তাহলে রুট দাও 4 প্লাস 9 সমান রুটের মধ্যে কত হবে 13। এটা আনসার কত হবে একের ক, রুট ওভার 13, ঠিক আছে? আমরা এই সূত্র ব্যবহার করে আমরা কিন্তু এই একের সবগুলো প্রবলেম আমরা সলভ করে ফেলতে পারবো। এরপর খ নাম্বারে আসি। একের খ, একের খ তো বলছে -3 7 এবং -7 3, ঠিক আছে? তাহলে এটাকে পি ধরো, এটাকে কিউ ধরো, সুতরাং পি কিউ সমান রুট ওভার x2 মাইনাস x1, এটা মাইনাস এটা, অথবা এটা মাইনাস এটা, জাস্ট তোমাকে মনে রাখতে হবে x দুটোটাকে আমরা বিয়োগে লিখে হোল স্কয়ার দিব। তাহলে -7 -3, -7 মাইনাস দিয়ে যখন -3 দিব তখন সেটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস 3 মাইনাস 7 হোল স্কয়ার। এটা কত হয়, এটা হয় হচ্ছে -4 তার উপরে স্কয়ার প্লাস এটাই -4 তার উপরে স্কয়ার, তাহলে রুট ওভার 4 4 16 প্লাস 16 হবে প্লাস 16, তাহলে কয়টা 16 আছে, দুইটা 16, 16 ইন্টু 2, ঠিক আছে? তাহলে এই রুটটা যদি 16 এর উপর পড়ে 4 আর রুটটা যদি 2 এর উপর পড়ে 4 রুট ওভার, এটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? বুঝছি? ক্লিয়ার? ক্লিয়ার? আশা করি এই দুটো প্রবলেম বুঝছি। এরপর দেখো, এরপর গ নাম্বার প্রবলেমটা আমরা একটু দেখি। আমরা অনুশীলনের সাথে সাথে কিন্তু উদাহরণের ম্যাথ করাবো একসাথে, ঠিক আছে? গ নাম্বার বলছে এ বি, একটা বলছে এ বি আর একটা বলছে বি এ, কোনো সমস্যা নাই। ধরো এদের মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্ব ধরো পি কিউ, এটাকে পি ধরলাম, এটাকে কিউ ধরলাম, তাহলে পি কিউ সমান রুট ওভার এই এক্স দুটাকে বিয়োগে লিখে হোল স্কয়ার, তাহলে ধরো বি মাইনাসে হোল স্কয়ার প্লাস ওয়াই দুটাকে বিয়োগে লিখে হোল স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার, রুট ওভার বি মাইনাস এ হোল স্কয়ারকে তুমি কি লিখতে পারো, এ মাইনাস বি হোল স্কয়ার লিখতে পারো না, কারণ উপরে যেহেতু স্কয়ার আছে মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে বি মাইনাস এ কে আমরা এ মাইনাস বি হোল স্কয়ার লিখলাম, আর এখানে অলরেডি আমাদের একটা এ মাইনাস বি আছে, তাহলে আমাদের কয়টা এ মাইনাস বি আছে,
দুইটা a মাইনাস বি হোল স্কোয়ার আছে। তাহলে দেখো রুটটা যদি 2 এর উপর পড়ে তাহলে √2, আর রুটটা যদি a মাইনাস বি হোল স্কোয়ারের উপর পড়ে তাহলে কি হবে a মাইনাস বি। এখন এই জায়গায় একটা ঝামেলা আছে, তুমি জানো না আসলে a বড় নাকি b বড় এখানে। এখন যদি a বড় হয় তাহলে ওকে ফাইন, দূরত্ব বের করতেছি প্লাস আসবে, আর যদি b বড় হয় তাহলে একটা মাইনাস চলে আসবে না এই জায়গায়। কিন্তু আমি জানি না আসলে a বড় নাকি b বড়, তাহলে যেহেতু জানি না এই জন্য আমরা রিস্ক নিতে চাই না, এখানে কে বড় ছোট আমরা জানি না, এই জন্য একটা আমরা কি দিব, এই জায়গায় একটা মডুলাস দিব। এটা কিন্তু অনেকেই ভুল করে, ঠিক আছে। এই জায়গায় ব্র্যাকেট দেওয়া যাবে না, কারণ আমরা কে বড় কে ছোট সেটা আমরা জানি না, ঠিক আছে। এই জন্য আমাদের এই জায়গায় একটা মডুলাস ব্যবহার করতে হবে। √2 এখান থেকে তো নেগেটিভ আসার কোনো চান্স নেই, বাট এখানে বড় ছোট অনুসারে নেগেটিভ পজিটিভ আসতে পারে। একেবারে রিস্ক ফ্রি থাকার জন্য আমরা কি করে দিব, একটা মডুলাস দিয়ে দিব। এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, বুঝছি। এরপরে ঘ নাম্বার, ঘ নাম্বার আমাদের বলছে একটা পয়েন্ট হচ্ছে 0 0 ও আরেকটা পয়েন্ট হচ্ছে সাইন থেটা কস থেটা। তাহলে এটাকে পি ধরবো, এটাকে কিউ ধরবো। তাহলে পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব √ওভার এক্স দুটোটাকে বিয়োগে লিখে হোল স্কোয়ার সাইন থেটা মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই দুটোটাকে বিয়োগে লিখে হোল স্কোয়ার কস থেটা মাইনাস 0 হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো এই মাইনাসে প্লাসে 0 থাকলে এগুলো কোনো কিছু না, তাহলে ওই জন্য আমরা স্কোয়ারটাকে পুরোটা সাইনের উপর লিখবো সাইন স্কোয়ার থেটা, স্কোয়ারটাকে কজের উপর লিখলে কজ স্কোয়ার থেটা, ঠিক আছে। এরপর √ওভার সাইন স্কোয়ার থেটা আর কজ স্কোয়ার থেটা মিলে কত হয়ে যায়, 1 হয়ে যায়। আমরা যারা ত্রিকোণমিতি পড়ছি তারা হয়তো জানি এই একের রুট মানে হচ্ছে 1। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের আনসার, ঠিক আছে। অর্থাৎ 0 0 এবং সাইন থেটা কস থেটা যে কোনো একটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব কত হবে, 1 হবে। ওকে, এরপর 1 নাম্বারটা তোমরা করতে পারবা, ওটা না করাই দিলে কোনো সমস্যা নাই, 1 নাম্বারটা তোমরা করে ফেলবা, ঠিক আছে। আচ্ছা, আমরা তাইলে দুটা বিন্দু মধ্যবর্তী দূরত্বের সূত্র দিয়ে আমরা একের প্রত্যেকটা ম্যাথ অর্থাৎ প্রত্যেকটা প্রবলেমে আমাদের কি বের করতে বলছে, দূরত্ব বের করতে বলছে, আমরা দূরত্ব বের করে ফেলছি। এরপরে আমাদের যদি 3টা বিন্দু দেওয়া থাকে, কোনো একটা কার্তেশীয় সমতলে যদি 3টা বিন্দু দেওয়া থাকে, তাহলে অনেক সময় ওই বিন্দুগুলো দিয়ে আমাদের ওই ত্রিভুজটা সম্পর্কে বৈশিষ্ট্য বলতে বলে যে এটা কোন ধরনের ত্রিভুজ হবে, সমকোণী, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, ঠিক আছে। এগুলো তো আমরা আসলে বুঝি যে সমকোণী কখন হয়, যখন পিথাগোরাসের উপপাদ্য মানে যে যখন অতিভুজের বর্গ লম্বের বর্গ আর ভূমির বর্গের যোগফলের সমান হয়। তারপর হচ্ছে সমবাহু কখন হয়, যখন 3টা বাহু সমান হয়। সমদ্বিবাহু কখন হয়, যখন যে কোনো 2টা বাহু সমান অন্য বাহুটা অসমান। আর বিষমবাহু কখন হয়, যখন 3টা বাহু পরস্পর অসমান, ঠিক আছে। আমাদের 2 নম্বরে যে ম্যাথটা দেওয়া আছে বলতেছে যে এ হচ্ছে একটা বিন্দু যেটা হচ্ছে 2 -4, বি হচ্ছে একটা বিন্দু -4 4 এবং সি হচ্ছে 3 3। অর্থাৎ আমাদের 3টা বিন্দু দেওয়া আছে। ধরো আমি যদি এদেরকে XY সমতলে আঁকি, ঠিক আছে, একটা হচ্ছে 2 -4 2 একক এদিকে 4 একক এদিকে নিচে 2 -4, ঠিক আছে। এগুলো তোমার কাছে যদি গ্রাফ থাকে তাহলে গ্রাফে করবা, আর গ্রাফ না থাকলে মোটামুটি একটা আইডিয়া দিয়ে করে ফেলবা। ধরো 2 একক আমি ডানে দিচ্ছি তো 4 একক নিচে নামাবো, তাহলে এইদিকে যতটুকু চিন্তা করবো এদিকে তার দ্বিগুণ চিন্তা করব, ঠিক আছে। এ পয়েন্টে 2 -4, বি পয়েন্টটা হচ্ছে -4 4 -4, তারপর হচ্ছে 4, এটা হচ্ছে বি পয়েন্ট। তারপর হচ্ছে সি পয়েন্টটা হচ্ছে 3 3, সি পয়েন্টটা হচ্ছে গিয়ে কত, ধরো 3 3, এটা হচ্ছে সি পয়েন্ট। এখন আমাদের এই এ বি সি যোগ করলে যে ত্রিভুজটা হচ্ছে সেই ত্রিভুজটা অঙ্কন করতে বলছে এবং দেখাইতে বলছে এটা সমদ্বিবাহু ত্রিভুজ।
তাহলে এ বি সি যদি যোগ করি আমরা, এটা হচ্ছে একটা ত্রিভুজ। তো আমাদেরকে দেখাতে হবে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ কিভাবে দেখাবো? আমরা প্রথমে বাহুগুলো বের করব, এরপর ওই বাহুগুলো দেখবো যে দুটো বাহু সমান হচ্ছে কিনা। তাহলে এখানে প্রথমে আমরা বের করি, চলো প্রথমে আমরা এ বি বের করি। √2 এ আর বি, ধরো এটা আর এটা চিন্তা করলাম, এটা আর এটা। তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে প্রথমে এক্স এর ডিফারেন্স দিব, এক্স এর পার্থক্য। এটা মাইনাস এটাও দিতে পারি, এটা মাইনাস এটাও দিতে পারি। তাহলে ধরো এটা মাইনাস এটা দিলাম, তাহলে 2 থেকে -4 বিয়োগ করলে +4, তার স্কোয়ার প্লাস, আবার এটা মাইনাস এটাও দিতে পারি, এটা মাইনাস এটাও দিতে পারি। জাস্ট মনে রাখতে হবে ওয়াই এর ডিফারেন্স হোল স্কোয়ার। ধরো এটা থেকে এটা মাইনাস করলাম, 4 মাইনাসে মাইনাসে +4 হোল স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কত হয়? √6, 6 এর স্কোয়ার হয় 36, 8 এর স্কোয়ার হয় 64। তাহলে কত হয়? √100, যেটা হচ্ছে গিয়ে কত? 10। তাহলে আমরা এবি বের করলাম 10। এবার আমরা ধরো বিসি বের করি, প্রথমে রুট দিব। ঠিক আছে, রুট দিয়ে আমি একটু দেখি যে নিচে কতটুকু দেখা যাচ্ছে। ওকে, দেখা যায়। এবার দেখো, তাহলে বিসি, বিসি মানে হচ্ছে এ পয়েন্ট আর এ পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব। তাহলে প্রথমে এক্স এর ডিফারেন্স দিব, ধরো এটা থেকে এটা বিয়োগ করব, 3 + 4 হয়ে যাবে যেহেতু মাইনাস আছে। এটা থেকে এটা বিয়োগ করব, বা এটা থেকে এটা বিয়োগ করব, 4 থেকে 3 বিয়োগ করি। তাহলে কত থাকে এখানে? 3 আর 4 7 স্কোয়ার, 7 স্কোয়ার মানে হচ্ছে 49, আর এখানে 1 স্কোয়ার। তার মানে এটা কত? √50। এখন তুমি √50 কে কি লিখতে পারো? দেখো, √50 কে তুমি চাইলে √25 × 2 লিখতে পারো। 25 এর উপর রুট পড়লে 5, 2 এর উপর রুট পড়লে √2। তার মানে এটাকে কি লেখা যায় ভাই? 5√2 লেখা যায়। ঠিক আছে, তাহলে এবি বের করছি, বিসি বের করছি, এখন আমরা এসি বের করি। তাহলে এসি যদি বের করি, এসি এর মধ্যবর্তী দূরত্ব, তাহলে 3 থেকে 2 বিয়োগ করি, প্রথমে রুট দিতে হবে। 3 - 2 হোল স্কোয়ার, এরপর 3 -4, তাহলে 3 + 4 হোল স্কোয়ার। তাহলে কত হয় এখানে? এখানে হবে 1, এখানে হবে 49। তাহলে √50, √50 মানে 5√2। তাহলে দেখা যাচ্ছে এই এসি আর বিসি সমান, অর্থাৎ এই যে এসি আর বিসি সমান, কিন্তু এবি সমান না। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি? এ সি সমান বিসি। ঠিক আছে, তাই সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, একদমই সোজা। এরকম হয়তো তোমাকে 2 নম্বরের জন্য দিতে পারে পরীক্ষায়। ঠিক আছে, তুমি বোর্ড কোশ্চেন গুলো দেখবা, এই ধরনের ত্রিভুজ 3টা বাহু দিয়ে 3টা বিন্দু দিয়ে তোমাকে বৈশিষ্ট্য বের করতে বলে, যেটা কোন ধরনের ত্রিভুজ, সমবাহু, সমদ্বিবাহু নাকি বিষমবাহু। ঠিক আছে, তাহলে বাহুগুলো বের করলেই তুমি বুঝতে পারবা এটা কোন ধরনের ত্রিভুজ হবে। ঠিক আছে, তাহলে আশা করি এটা পারবো আমরা 2 নম্বরটা। এরপর 3 নম্বরটা আমরা করব। ওকে, 3 নাম্বারটা অনুশীলনী 3 নাম্বারটা উদাহরণেও এরকম অনেকগুলো ম্যাথ দেওয়া আছে। আমরা এই অধ্যায়ের উদাহরণগুলো করব না, এগুলো তোমরা বাসায় করতে পারবে। আচ্ছা, আমাদের দেখো বলছে এ হচ্ছে 2, 5, বি হচ্ছে -1, 1, সি হচ্ছে 2, 1। 3 নাম্বার, এ হচ্ছে 2, 5। ধর আমাদের এখন আঁকার দরকার নাই, জাস্ট আমরা পয়েন্টগুলো লিখে ফেলি। একটা হচ্ছে 2, 5, বি হচ্ছে -1, 1, আর সি হচ্ছে
ধরো 2 1, আমরা জাস্ট তিনটা বাহু বের করব, এ বি বি সি এসি। তাহলে দেখো এ বি সমান কি হবে, √, এক্স এর ডিফারেন্স হোল স্কয়ার, তার মানে এটা থেকে এটা বিয়োগ করো, তো 2 - -1 হোল স্কয়ার প্লাস ওয়াই এর ডিফারেন্স 5 - 1 হোল স্কয়ার। তাহলে কত হবে, √, এখানে 3 3 এর উপরে স্কয়ার 9 হবে, 4 4 এর উপরে স্কয়ার 16 হবে, √25 5। ঠিক আছে, আমরা একটা বাহু পেয়ে গেলাম। এরপরে এসি বের করি, এই পয়েন্ট আর এই পয়েন্ট, তাহলে রুট দিব, 2 আর 2 মাইনাস দিয়ে স্কয়ার প্লাস 5 আর 1 5 - 1 দিয়ে স্কয়ার, এটা তো 0। তাহলে এখানে কত, এখানে 4 4 এর উপরে স্কয়ার মানে কত, 16। তাহলে কত হবে, 4 হবে। এসি বের করলাম। এরপর ধরো আমরা বিসি বের করি, বিসি রুট দিলাম, এটা আর এটা, তাহলে 2 থেকে ধরো -1 আমরা বিয়োগ করি, তাহলে 2 + 3 হোল স্কয়ার প্লাস 1 থেকে 1 বিয়োগ করব, 1 - 1 হোল স্কয়ার। তাহলে এটা কত হয়, এটা হয় হচ্ছে 1 - 1 হোল স্কয়ার মানে 0, এখানে 5 হোল স্কয়ার মানে 25, আমার কত 5। ঠিক আছে, এখন বলছে ত্রিভুজটি অঙ্কন করে এবং দেখা হচ্ছে এটি একটি সমকোণী ত্রিভুজ। এখানে আমরা কোথাও ভুল করছি, বিসি বের করছি ধরো, ও ওয়েট, আমরা এসি 2 - 2 5 - 1। ঠিক আছে, বিসি বিসি মানে হচ্ছে এটা, এটা প্লাস এটা, ও এখানে 1 হবে, এইখানে 1 3 স্কয়ার, তাহলে এখানে 9 হবে, 9 কে রুট করলে আবার কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। এখন তুমি দেখো একটা বাহু আসছে 5, একটা বাহু 4, একটা বাহু 3, এটা এমনিও সমকোণী ত্রিভুজ, কিন্তু আমাদের ওই শর্তটা দেখাতে হবে যে দুইটা বাহুর বর্গ যোগ করলে আরেকটা বাহু হচ্ছে। তুমি ধরো এইখানে এই যে বিসি আর এসি কে বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার, এটা করো, বিসি স্কয়ার আর এসি স্কয়ার। দেখো বিসি মানে হচ্ছে 3 3 এর স্কয়ার প্লাস এসি স্কয়ার মানে 4 এর স্কয়ার, তাহলে কত হয় 25। তাহলে 25 মানে হচ্ছে 5 এর স্কয়ার, আর 5 মানে হচ্ছে কি এবি এর স্কয়ার, অর্থাৎ দুই বাহুর বর্গের স্কয়ার অতিভুজের বর্গের কি হচ্ছে, সমান হচ্ছে। সুতরাং ত্রিভুজটি কি সমকোণী, লিখে দিবা। ঠিক আছে, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোন শর্তটা আমাদের দেখাতে হবে, আমরা কিন্তু যে কোনো একটা ত্রিভুজ সমকোণী এটা কিন্তু আমরা দুভাবে বলতে পারি। আমাদের যখন কোণ দেওয়া থাকে তখন আমরা যে কোনো একটা কোণ মেপটা 90 ডিগ্রি বলে দিলে হয়, কিন্তু যেহেতু এখানে কোণ বের করার কোনো ওয়ে নাই, তাহলে বাহু দিয়ে বুঝতে হবে। আর বাহু দিয়ে সমকোণী ত্রিভুজ চেনার সিস্টেম হচ্ছে এই যে, যে কোনো দুটাকে বর্গ করে যোগ করে দেখতে হবে আরেকটার বর্গ আসে কিনা। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে গিয়ে কি সমকোণী ত্রিভুজ। বুঝছি আমরা, বুঝছি। 3 নাম্বার করলাম। এরপর আসি 4 নাম্বার ম্যাথে। 4 নাম্বারে আমাদের তাও 3টা বিন্দু দেওয়া আছে, এ হচ্ছে 1 2, এ হচ্ছে 1 2, বি হচ্ছে -3 5 এবং সি হচ্ছে 5 - 1। ঠিক আছে, 3টা বিন্দু দেওয়া আছে। এখন আমাদেরকে বলছে এই 3টা বিন্দু দিয়ে একটা ত্রিভুজ গঠন করা যায় কিনা। তাহলে দেখো একটা ত্রিভুজ গঠন করা তুমি দুইটা শর্ত বসছো, তোমাকে যদি কোণ দেওয়া থাকে 3টা কোণ, তাহলে তোমাকে দেখতে হবে যে ওই 3টা কোণ যোগ করলে 180 হয় কিনা। যদি 180 হয় তাহলে তুমি ত্রিভুজ আঁকতে পারো ওই 3টা কোণ দিয়ে, আর না হলে আঁকতে পারবা না। আর যদি বাহু দেওয়া থাকে তাহলে তোমাকে দেখতে হবে যে ছোট দুই বাহুকে যোগ করে তৃতীয় বাহুর বড় হচ্ছে কিনা।
ছোট যে কোনো ছোট দুই বাহুকে যোগ করলে তৃতীয় বাহুর বড় হচ্ছে কিনা, ঠিক আছে? তাহলে সমকোণী ত্রিভুজ গঠন করা যায়। তাহলে বাহু দিয়ে যে শর্তটা সেটাই আমরা চেক করব, যেহেতু আমার বাহু বের করার কি আছে সিস্টেম আমার জানা আছে। তো প্রথমে আমি বের করি, বাহুগুলো বের করি, রুট ওভার আবারও এ আর বি এর এক্স এর পার্থক্য, এটা এর মাইনাস এটা, এটা মাইনাস এটা করলে ওয়ান প্লাস হয়ে যাবে, এটা মাইনাস এটা বা এটা মাইনাস এটা, বড়টা থেকে ছোটটা বিয়োগ দাও সুবিধার জন্য। রুট ওভার 4 উপর স্কোয়ার মানে হচ্ছে 16 প্লাস 3 উপর স্কোয়ার মানে হচ্ছে 9, তাহলে রুট ওভার 25 বা 5। এটা বাহু আসছে এ বি বি সি, এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে এটা থেকে এটা বিয়োগ করো, 5 প্লাস 3 হোল স্কোয়ার প্লাস এটা থেকে এটা বিয়োগ করো, 5 প্লাস 1 হোল স্কোয়ার, তোমার সুবিধা মতো। কিন্তু মনে রাখতে হবে এক্স এর পার্থক্য হোল স্কোয়ার, ওয়াই এর পার্থক্য হোল স্কোয়ার, মানে এক্স এর সাথে এক্স নিব, ওয়াই এর সাথে ওয়াই নিব, যে কোনো একটা থেকে একটা বিয়োগ করতে পারি, যেহেতু উপরে স্কোয়ার আছে কোনো প্রবলেম নাই। তাহলে এই রুট হবে 5 আর 3 যোগ করলে 8 হয়, 8 এর উপর বর্গ 64 প্লাস 6, 6 এর স্কোয়ার মানে হচ্ছে 36, তাহলে রুট ওভার 100, এটা রুট হচ্ছে 10। এবি বের করলাম, বিসি বের করলাম, আরেকটা বাহু বের করে দেখি, ধরো এসি বের করে দেখি। প্রথমে রুট দিব, এরপর এটা আর এটা এ আসছি, তাহলে 5 থেকে 1 বিয়োগ করি, 5 মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস মাইনাস 1, তাহলে 2 প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে এটা 4, 4 এর বর্গ হচ্ছে 16, 3, 3 এর বর্গ হচ্ছে 9, এটা হচ্ছে 5। এখন দেখো এই ছোট দুটাকে যোগ করলে বড়টার বড় হচ্ছে, ধরো এ বি প্লাস বিসি কে, অর্থাৎ 5 আর 5 যোগ করলে 10 এর বড় হচ্ছে না, ইজ নট ইকুয়াল বিসি। অর্থাৎ ছোট দুটাকে যোগ করলে বড়টার বড় হচ্ছে না, সুতরাং ত্রিভুজ গঠন সম্ভব নয়। যেহেতু বাহুই হচ্ছে গিয়ে কি ত্রিভুজ গঠনের জন্য উপযুক্ত না, এর তোমার তিনটা বাহু দিয়ে তুমি ত্রিভুজ বানাইতে পারবা না, ঠিক আছে? বুঝলাম। তাহলে তাহলে এই যে এই পুরা চ্যাপ্টার জুড়েই হচ্ছে গিয়ে কি তোমার এই ধরনের, প্রথমে তুমি দৈর্ঘ্য বের করবা অথবা দুইটা বিন্দুর দূরত্ব বের করবা, এরপর হাবি যাবে সবকিছু, ঠিক আছে? হয়তো তোমাকে বলবে ত্রিভুজ, কোন ধরনের ত্রিভুজ, কোন ধরনের চতুর্ভুজ বা ত্রিভুজ গঠন করা যাবে কিনা, এই ধরনের প্রশ্ন করবে এই চ্যাপ্টার থেকে। ওকে, এরপর আসি 5 নাম্বার প্রবলেম, ঠিক আছে? 5 নাম্বার প্রবলেম মোটামুটি ইম্পর্টেন্ট, ঠিক আছে? 2 নম্বরের জন্য একদম খুব সুইটেবল প্রবলেম, 2 নম্বরের একদম উপযুক্ত প্রবলেম হচ্ছে এগুলো, ঠিক আছে? এগুলো মানে খুব একটা দেয় না, সোজা এর জন্য খুব একটা দেয় না, একটু কঠিন থেকে দেয়, ঠিক আছে? একটু কঠিন বাট অনেক কঠিন না। চলো আমরা 5 নাম্বার প্রবলেমটা শুরু করি, ঠিক আছে? দেখো ভালো করে বুঝতে হবে আমাদের। 5 নাম্বার প্রবলেমে বলছে মূল বিন্দু থেকে -5 ও 5 কে বিন্দু দূরত্ব, মানে দেখো একটা ধরো মূল বিন্দু দেওয়া আছে, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এই মূল বিন্দু 0, 0 থেকে একটা হচ্ছে -5, ধরো এটা ধরো -5, ঠিক আছে? এবং 5 কে ধরো 5 কে, এই দুটো বিন্দুর দূরত্ব সমান, অর্থাৎ এই দূরত্ব এবং এই দূরত্ব সমান, ঠিক আছে? মূল বিন্দু থেকে। তাহলে আমরা এই শর্তটা কি লিখতে পারি, মানে শর্ত বা প্রশ্ন মতে দেখো আমরা কি লিখতে পারি, 0, 0 হতে 5 কে সমান এই 0, 0 হতে -5 কে, ঠিক আছে? এই দূরত্ব সমান বলছে। অনেকেই কি মনে করে মূল বিন্দু থেকে একটা -5, আবার -5 থেকে 5 কে, না,
প্রশ্নের ভাষাটা বুঝতে হবে। বলছে 0 0 থেকে এটা এবং এটার দূরত্ব সমান, অর্থাৎ 0 0 থেকে একবার এটা, আবার 0 0 থেকে একবার এটা। প্রশ্নের ভাষা বুঝতে হবে, ঠিক আছে? সমান বলছে। তাহলে এবার দেখো আমরা কি করতে পারি। এই জায়গা থেকে তারা বলছে কে এর মান বের করো। তাহলে দেখো 0 0 থেকে 5 কে এটার দূরত্ব কত? 5 - 0 হোল স্কোয়ার প্লাস কে -0 হোল স্কোয়ার। আবার দেখো 0 0 থেকে -5 5, তাহলে 0 - -5, তাহলে 0 + 5 হোল স্কোয়ার প্লাস 0 - 5 0 - 5 হোল স্কোয়ার। এখন তুমি যদি উভয় পাশে বর্গ করে দাও তাহলে এই রুটটাও চলে যাবে, এই রুটটাও চলে যাবে। তাহলে এখানে 5 হোল স্কোয়ার 25 প্লাস এখানে কে হোল স্কোয়ার সমান এখানে 5 হোল স্কোয়ার 25 প্লাস এখানে 25। তাহলে এটা কাটো, তার মানে কে স্কোয়ার সমান কত থাকে তোমার? 25। কে স্কোয়ার সমান যদি 25 হয় তাহলে কে সমান কত হবে? কে স্কোয়ার সমান যদি 25 হয় তাহলে কে সমান, এই যে রুট দিয়ে এদিকে দিব একটা কিন্তু প্লাস মাইনাস আসবে, ঠিক আছে? কেন প্লাস মাইনাস? কারণ দেখো এটা আমরা অনেক সময় ভুল করি, আমরা অনেক সময় প্লাস মাইনাস দিই, আবার অনেক সময় প্লাস মাইনাস দিই না। কিন্তু প্রকৃতপক্ষে প্লাস মাইনাস তোমার সব ক্ষেত্রেই দিতে হবে। আর তুমি যদি জানো ক্যাটা আসলে কি, তখন এখানে যে কোনো একটা দিলে হবে। তোর ক্যাটা তুমি এমন ম্যাথ করতেছো যে ম্যাথে ক্যাটা তুমি জনসংখ্যা ধরে নিছো, ঠিক আছে? ধরো মানুষের সংখ্যা ধরে নিছো, এখন মানুষের সংখ্যা তো নেগেটিভ হবে না। অথবা তুমি সময় ধরে নিছো, তাহলে সময় তো নেগেটিভ হবে না, তখন এখানে মাইনাস চিহ্ন না দিয়ে শুধুমাত্র প্লাস চিহ্ন দিলে হবে। কিন্তু তুমি যেটা বের করতেছো কে, এটা যদি প্লাসও পসিবল মাইনাসও পসিবল, তখন তোমার এই জায়গায় প্লাস মাইনাস দিতে হবে। যেমন ধর এখানে আমরা কে একটা বিন্দু বের করতেছি, তো ওই বিন্দুর ক্যাটা হচ্ছে কোটি, এবং এটা প্লাসও পসিবল মাইনাসও পসিবল। প্লাস হইলে উপরের দিকে ওয়াই এর মান, মাইনাস হলে নিচের দিকে, যেহেতু দুটোই পসিবল তাহলে আমরা প্লাস মাইনাস দিই। তাহলে কে সমান কত হয়? প্লাস মাইনাস কত? 5। অর্থাৎ এই বিন্দুটা কত হবে? হয় 5 + 5 বা 5 - 5। দেখো এটা যদি +5 হয় তাও এই দূরত্ব সমান হবে, আবার এটা যদি -5 হয় তাও এই দূরত্ব কি হবে? সমান হবে। এই জন্য কে এর কয়টা মান আসছে? পসিবল 2টা মান। দেখো একটা ম্যাথ তোমাকে পসিবল ততটাই মান দিবে যতগুলো মান ওই প্রশ্নে যে সব কিছু বলে দেওয়া আছে সবগুলো শর্ত ফিল আপ করে, ঠিক আছে? তো এখানে আমাদের দুইটা বিন্দু পাচ্ছি, কারণ এই বিন্দু যদি এখানেই হয় তাহলে এটা যে দূরত্ব এটাও সেই দূরত্ব হবে, আবার এই বিন্দু যদি এখানেও হয় তাহলে এটা যে দূরত্ব ওটা সেই দূরত্ব হবে। এই জন্য কে এর কয়টা মান পাচ্ছি? দুইটা মান দিয়ে কয়টা পাচ্ছি? দুটা বিন্দু পাচ্ছি, ঠিক আছে? তাহলে আমি বিন্দু বের করতে বললে কে এর মান বের করতে বলছে, কে এর মান হচ্ছে এটা, আর বিন্দু করতে যদি আমরা কে বসে দিই তাহলে দুটা বিন্দু পাচ্ছি। বুঝছি আমরা? তাহলে আমরা আশা করি এই প্রবলেমটাও বুঝছি, ঠিক আছে? তো আমাদের এই চ্যাপ্টারে আরো বেশ কিছু প্রবলেম আছে, ঠিক আছে? তো আমরা এই প্রবলেমগুলো আমরা নেক্সট ক্লাসে করাবো। আমরা এই স্থানাঙ্ক জ্যামিতি টোটাল 11.4টা আমরা কয়েকটা লেকচারের মাধ্যমে শেষ করব, ঠিক আছে? তাহলে আজকে আমাদের এতটুকু পর্যন্ত। নেক্সট লেকচারে আমরা এর পরের ম্যাথ, অর্থাৎ আমরা 6 নম্বর ম্যাথ থেকে শুরু করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।